হতাশা প্রকাশ করেছে। আচ্ছা, উনি বলবেন। কুণালদা, শুভেন্দু অধিকারী আজকে অভিযোগ করেছেন রবীন্দ্রনগরে 2000 জেহাদি নাকি বেছে বেছে হিন্দুদের ঘর দোকান ভেঙেছে, তুলসী মঞ্চ ফেলে দিয়েছে, ভেঙে দিয়েছে। কি বলবেন? দেখুন, এই প্রসঙ্গে আমি কোনো মন্তব্য এক্ষুনি করব না। তার কারণ গোটা বিষয়টা পুলিশ প্রশাসন দেখছে। আর যে কোনো ধরনের যে কোনো ঘটনা যেটার সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই, যেটার সঙ্গে অন্য কিছুর কোনো সম্পর্ক নেই, সেখানে একেবারে চেষ্টা করে সেই জায়গাটা একটা নির্দিষ্ট ন্যারেটিভের নির্দিষ্ট রং লাগিয়ে দেওয়া হয়, প্ররোচনামূলক বিবৃতি দেওয়া হয়, এগুলো ঠিক নয়। কোনো এলাকায় কোনো কারুর মধ্যে কোনো মতপার্থক্য হতে পারে, কোথাও একটা সংঘাত হতে পারে, সেগুলো খারাপ জিনিস। পাড়ার লোক, পুলিশ প্রশাসন, এরা সবাই গিয়ে সেটা সামলে দেন। কিন্তু সেটাকে একটা একদম প্রভোগ করার মতো কোনো স্টেটমেন্ট দিয়ে সেটাকে অ্যাগ্রোভেট করাবার চেষ্টা করা বা সেটাকে একটা সাম্প্রদায়িক প্ররোচনার রূপ দেওয়া, এগুলো কোনো মতে সমর্থন করা যায় না। এই মুহূর্তে আপনি যখন কথা বলছেন তখন মহেশতলা কার্যত রণক্ষেত্রের পরিস্থিতি। এই মুহূর্তে ভয়ঙ্কর ইট বৃষ্টি চলছে, পুলিশকে লক্ষ্য করে, গাড়ি লক্ষ্য করে। আরে যেটাই চলুক, এটা তো এরম নয় যে পৃথিবীতে এই ঘটনাটা কোথাও প্রথম ঘটছে। তো পুলিশ প্রশাসন আছে, কোনো জায়গায় কোথাও একটা আপত্তিকর পরিস্থিতি তৈরি হয়েছে, তো পুলিশ সেটা দেখছে, পুলিশ প্রশাসন আছে, তার সঙ্গে আমি রাজনৈতিক মন্তব্য করব কেন এখন? দীঘার যে জগন্নাথ মন্দির এবং সেখানকার রথযাত্রা নিয়ে রাজ্য সরকার একেবারে মহাসাড়ম্বরে সেগুলো পালিত করবার জন্য প্রস্তুতি নিচ্ছে। অন্যদিকে আজকে বিজেপিও এই রাজনৈতিক ব্যবহার শুরু করে দিয়েছে রথযাত্রাকে কেন্দ্র করে। আইসিসিআর রাজ্যের বিভিন্ন রথযাত্রা কমিটিগুলির সঙ্গে বৈঠক করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অনুষ্ঠান মঞ্চে লেখা ছিল হিন্দু ঐক্য গড়ে তুলতে রথযাত্রা পালন করবে। যে ব্যক্তি যারা বাড়ির থেকে 30-40 কিলোমিটার দূরে জগন্নাথ দেবের এত বড় মন্দির, জগন্নাথ ধাম, সারা বাংলা থেকে, উড়িষ্যা থেকে, উত্তরপ্রদেশ থেকে, সারা দেশ থেকে, বিদেশ থেকে মানুষ দেখতে আসছেন, প্রণাম করতে আসছেন। বিজেপি নেতা দিলীপ ঘোষ পর্যন্ত প্রণাম করে গেছেন। যার বাড়ি থেকে 30 কিলোমিটার দূরে যাওয়ার সময় হয় না, তো তিনি মুখে নিজেকে হিন্দু সনাতনী বলেন, আর তাঁর জেলায় তাঁর বাড়ির কাছে জগন্নাথ ধাম প্রণাম করতে না গিয়ে গায়ের জ্বালায় কুৎসা করে বেড়ান। তো তার ভেতরে তো এই মন্দিরটা সম্পর্কে একটা বিরূপ রাজনীতির অবস্থান কাজ করছে। যে মন্দিরটার এই দীঘার যখন প্ল্যান, পরিকল্পনা, নকশা তৈরি হয়, তখন তো মুখ্যমন্ত্রীর পাশে দাঁড়িয়েছিলেন শুভেন্দু অধিকারী। তো এখন তিনি হঠাৎ মাঝখানে যেহেতু দল বদল করেছেন, তাই তার দলবদলের রাজনৈতিক বাধ্যবাধকতা থেকে তিনি এখন এর বিরোধিতা করছেন। তাহলে এই বিরোধিতার পেছনে যুক্তি কোথায়? এই মন্দিরটা তৈরি শুরুর সময় তো উনি মুখ্যমন্ত্রীর পাশে, স্পট ভিজিট করছেন পাশে, নকশা দেখাচ্ছেন পাশে দাঁড়িয়ে। তো তাহলে এখন তিনি হঠাৎ বিরোধী হয়ে গেলেন কি করে? তার মানে এখানে সম্পূর্ণভাবে তার ব্যক্তিগত কোনো অবস্থান এখানে কাজ করছে, এর বাইরে এর কোনো যুক্তি, অন্য কোনো যুক্তি নেই। এগুলো একটা সময় সিপিএম এই ধরনের কুৎসা করত, তো সেগুলোই সিপিএম এর কথা এখন বিরোধী দলনেতার মুখে, সিপিএম এর ভাষা বিরোধী দলনেতার মুখে, সিপিএম এর কুৎসা বিরোধী দলনেতার মুখে। সিপিএম যেগুলো বলে বলে মানুষের দ্বারা প্রত্যাখ্যাত হয়েছে, বিজেপির এই নেতাও সেইভাবে বলে বলে মানুষের দ্বারা প্রত্যাখ্যাত হবেন। তো যেগুলো সিপিএম কুৎসা করে করে মানুষকে কোনোদিন বিশ্বাস করাতে পারলো না, সত্যের অপলাপ করে গেল, মিথ্যা কথা বলে গেল, সেইগুলো এখন বিরোধী দলনেতার মুখে সেই সিপিএম এর ভাষা। সিপিএম যেরকম তার পরিণতি হয়েছে বাংলার মানুষের রায়ে, এই বিজেপিরও তাই হবে। গতকালকের পর আজও উত্তাল রাজ্য বিধানসভা, সেখানে বিরোধী দলনেতার স্বাধিকার ভঙ্গের প্রস্তাব এবং অনুব্রত মণ্ডলের কথা নিয়ে নিন্দা প্রস্তাব থেকে ওয়াকআউট করলো বিজেপি। যেটা পরিষদীয় দলের বিষয় সেটা বিধানসভায় হয়েছে, তার সঙ্গে তো বাইরে এই মুহূর্তে বাইরের আমাদের রাজনৈতিক দলের তরফে ওখানে যারা রয়েছেন আমাদের পরিষদীয় নেতারা, তারা এটা বলবেন। আমরা তো এইটা জিনিস পরিষ্কার বুঝতে পারছি যে বিধানসভায় বিজেপির দলটার বলার কিছু নেই, তার কোনো বলার নেই।
কেন্দ্রীয় সরকার বাংলার বঞ্চনা, বাংলার টাকা দিচ্ছে না, বাংলার মুখ্যমন্ত্রী বাংলায় ঢালাও উন্নয়ন করছেন, ফলে মাঝখানে ঝুলে রয়েছে বিজেপির এই পরিষদীয় দল। তাদের বলার কিছু নেই, তারা ভেতরটায় বলতে চায় না বলে এমন আচরণ করে যাতে বাইরে এসে ছবি তুলতে পারে, বাইরে এসে নাটক করতে পারে, কারণ ভেতরে তো বলার কিছু নেই। তথ্য, পরিসংখ্যান, অ্যাটিটিউড সবই তো তাদের বিরুদ্ধে। তারা বাংলার বন্ধু নয়, কেন্দ্রীয় সরকার বাংলার শত্রু, বাংলাকে বঞ্চনা করে, বাংলাকে অপমান করে। আর এখানে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার ঢালাও উন্নয়ন করেন। আর বিজেপি, সব থেকে বড় কথা, তারা এখনো জানে না বিজেপি যারা ৭৭ জন জিতেছিল এখন কজন আছে, ৬০-৬২ জন আছে। শুভেন্দুবাবুরা যাদের নিয়ে ওয়াক আউট করছেন, শুভেন্দুবাবু এখনো তাদের পুরো সকলের জানেনও না। তাদের মধ্যে এমন অনেকে রয়েছে তারা বিজেপির থেকে ওয়াক আউট করার জন্য রেডি হয়ে আছেন। এখান থেকে দিনক্ষণ তারিখ পেলে বিজেপি থেকেই ওয়াক আউট করে আসবেন। অর্থাৎ যাদেরকে নিয়ে উনি বিধানসভা থেকে ওয়াক আউট ভাবছেন, তারাও সবাই তার সঙ্গে নেই। ৭৭ থেকে কমতে কমতে গেছেন, আরও কিছু কমবে। ফলে ভেতরে কিছু বলার নেই, ভেতরে কিছু করার নেই। বাইরের যে নাটক, তাতেও লোকসংখ্যা আরও কমতে কমতে যাবে। জাতীয় মহিলা কমিশন তারা হচ্ছে বিজেপির শাখা সংগঠন, গণসংগঠন। কোথায় থাকে উন্নয়নের সময়, কোথায় থাকে হাতরাসের সময়, কোথায় থাকে বিলকিস গুজরাটের সময়, কোথায় থাকে মণিপুরের সময়, কোথায় থাকে প্রয়াগরাজের সময়, কোথায় থাকে যখন আমাদের সোনার মেয়েরা কুস্তিগির তাদের শ্লীলতাহানি করে বিজেপির এমপি ব্রিজভূষণ, কোথায় থাকে এই কেন্দ্রীয় মহিলা কমিশন? শুধুমাত্র পশ্চিমবঙ্গে এসে ডিস্টার্ব করার জন্য এদেরকে পাঠানো হয়। অন্য যেখানে বিজেপি শাসিত রাজ্য একের পর এক ঘটনা ঘটে চলেছে, ফলে তাদেরকে এই রাজনৈতিক দলদাসের মতো ব্যবহার করা হচ্ছে, শাখা সংগঠনের মতো ব্যবহার করছে। বিজেপি যা শিখিয়ে দিচ্ছে, বিজেপির রাজনীতি তারা করছে। জাতীয় মহিলা কমিশন এই অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে যে মামলা দায়ের হয়েছে তাতে আরো 3টি জামিন অযোগ্য ধারা যুক্ত করতে বলল, এবং তারা এটা বললো যে উর্দিধারীরা যদি নিজের মা এবং স্ত্রীর সম্মান রক্ষা করতে না পারে তাহলে বিপজ্জনক বার্তা যাচ্ছে সমাজে। আমি আবার বলছি, বিজেপির রাজনৈতিক সংগঠন, শাখা সংগঠন, গণসংগঠন উন্নাও, হাতরাস, প্রয়াগরাজের সময় কোথায় থাকে? যখন সোনার মেয়ে সাক্ষী মালিকরা রাস্তায় বসেছিল কারণ বিজেপির এমপি ব্রিজভূষণ তাদের শ্লীলতাহানি করেছে, তার উপর যখন অমিত শাহের পুলিশ ধরপাকড় করেছে, তখন ঘরের মেয়েদের, বোনেদের সম্মান এই কেন্দ্রের মহিলা কমিশন দেখেনি কেন? তারা এখন বিজেপির শাখা সংগঠনের মতো আচরণ করতে আসছে। তখন ঘরের মা বোনেদের সম্মান কোথায় ছিল? উন্নাও, হাতরাস, প্রয়াগরাজ, বিলকিসে কোথায় ছিল? মণিপুরে কোথায় ছিল? দিল্লির বুকে সোনার মেয়ে সাক্ষী মালিকদের শ্লীলতাহানি করেছিল বিজেপির এমপি ব্রিজভূষণ। ন্যায় বিচারের দাবিতে উই ওয়ান্ট জাস্টিস বলে আমাদের সোনার মেয়েরা রাস্তায় বসেছিল, তাদের ন্যায় বিচার দেওয়া হয়নি, উল্টে পুলিশ দিয়ে মারা হয়েছিল। কোথায় ছিল এরা সব? কোথায় ছিল তখন? ফলে এদের কথার কোনো দাম নেই। মহুয়া মৈত্রকে অনেকে রাজনৈতিক বর্ণময় চরিত্র বলে মনে করছেন। এই প্রসঙ্গটাকে কেন্দ্র করে মহুয়া মৈত্রকে কটাক্ষ করলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তার বক্তব্য যে সাংসদ হয়ে সংসদ পদটাকে ব্যবহার করে নিজের ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করিনি, বাংলার রাজনীতির সঙ্গে বোম্বে বা ইউপির রাজনীতি মিলিয়ে ফেলতে। না, এটা কোনো ব্যক্তিগত মন্তব্য, আমি এর উপর দাঁড়িয়ে কোনো মন্তব্য করব না। স্মার্ট মিটার নিয়ে যে সমস্যাটা ছিল, স্মার্ট মিটার নিয়ে বিভিন্ন অংশ থেকে যে মতামত ছিল, তার উপর দাঁড়িয়ে তো মাননীয় মুখ্যমন্ত্রী তার মতামত নিয়ে মাননীয় বিদ্যুৎ মন্ত্রী তো একটা ব্যবস্থা করে দিয়েছেন যে এখন তো বাড়িতে ডোমেস্টিক ব্যবহারের জন্য তো সেখানে তো স্মার্ট মিটার লাগছে না। ফলে যেখানে যাদের কোনো চিন্তা বা উদ্বেগ বা কিছু ছিল, তো সেগুলো তো একটা ব্যবস্থা, একটা সিদ্ধান্ত তো রাজ্য সরকার জানিয়ে দিয়েছে। কেন্দ্রীয় সরকারের যেহেতু নীতি ছিল স্মার্ট মিটার করতে হবে, সেই জায়গায় রাজ্য পিছিয়ে এলো, সেইটা কেন? না, মানুষের যদি কোনো সমস্যা বা ভুল ধারণা থাকে বা কোনো উদ্বেগের কারণ থাকে বা মানুষের বুঝতে কোথাও অসুবিধা হয়, বা ফলে সেই জায়গাটা জনগণের সরকার, তো তারা নিশ্চয়ই মানুষ কি বলছেন
বা যদি কোনো কমিউনিকেশন গ্যাপ থাকে তাহলে সেটা কিভাবে শর্ট আউট করা যায়। এটা তো চাপিয়ে দেওয়ার বিষয় নয়, মানুষের মতামতটা বা তাদের যে কনসার্নের যে বিষয়টা, তাদের যদি কোথাও কোনো উদ্বেগ থাকে, তাদের যদি কোনো দুশ্চিন্তা থাকে, তো সেইটাকে খতিয়ে দেখার জন্য রাজ্য সরকার নিশ্চয়ই দেখবে। বলছি যে ফুরফুরা শহীদ দরবারের কাশেম সিদ্দিকী যোগদান করেছেন, এই যোগদান করার পর আমরা দেখছি অন্যান্য মুসলিম নেতারা, এবার শওকত মোল্লা তিনি গতকাল বললেন যে রুজি রুজি হচ্ছে না, তাই বোধহয় এদিকে আসছে। আবার আজকে হুমায়ুন কবির বললেন যে রাজনীতির ওয়াকফ জানে না, কিছুদিন আগে তৃণমূলের নিন্দা করতেন, ওনার সম্পর্কে কি বলবেন? এটা আমি কোনো মন্তব্য করব না। দল একটা সিদ্ধান্ত নিয়েছে, দল তাকে নিয়োগ করেছে, এই বিষয়ে কোনো মন্তব্য করব না। আগামী দিনে কি ভাঙড়ে আমরা নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে ওনাকে মানে দেখতে পারি? এই নিয়েও একটা আলোচনা চর্চা। আপনি আগামী দিন অব্দি ওয়েট করুন। প্রথমে অনুব্রত মণ্ডলের অডিও ভাইরাল হলো, তারপর সেখানে তার 4টি পুলিশের গাড়ি ছিল, একটি তুলে নেওয়া হলো, আজ আরো একটি পুলিশের গাড়ি এবং পাইলট কার তুলে নেওয়া হলো। ফলত অনুব্রত মণ্ডলের যে ওয়াই ক্যাটাগরি সিকিউরিটি, সেটা কি কোথাও রাজ্য সরকার কমিয়ে আনছে ক্রমাগত? আমি একেবারেই বলতে পারবো না, কারণ এটা সম্পূর্ণ পুলিশ এবং প্রশাসনের বিষয়। যেটা পুলিশ এবং প্রশাসনের বিষয়, সে বিষয়ে কোনো মন্তব্য দলের তরফে করব না। দিলীপ ঘোষের গলায় আক্ষেপের সুর শোনা যাচ্ছে, পার্টির কোনো কর্মসূচিতে তিনি ডাক পাচ্ছেন না, জানেনই না যে কখন কি কোন ইয়ে হচ্ছে। তো 26-এর আগে বিজেপির মানে অত্যন্ত গুরুত্বপূর্ণ নেতা, সেইভাবে তিনি এবার কোণঠাসা হয়ে যাচ্ছেন। কিন্তু বিজেপি নিজেদের ঘরের লড়াই। আমরা তো আগেই বলেছি যে একদিকে সুকান্তবাবু, একদিকে শুভেন্দুবাবু, একদিকে দিলীপবাবু, এনারা সব নিজেদের গোষ্ঠীবাজিতে এমনভাবে আছেন, একে সংগঠন নেই, একে বাংলার অধিকার বকেয়া প্রাপ্য দেয় না, বাংলার সংস্কৃতিকে অপমান করে। এই দলটার কি আছে সেখানে? দিলীপ ঘোষকে প্রথমে সরানো হয়েছে রাজ্য সভাপতি থেকে, তারপর কেন্দ্রের জাতীয় স্তরের সহসভাপতি থেকে সরানো হয়েছে, তারপর সিটিং এমপি তার সিট চেঞ্জ করে কেটে সেখানে দুর্গাপুরে নিয়ে গিয়ে হারিয়েছে। তো ফলে দিলীপ ঘোষকে কোণঠাসা করতে বা অপমান করতে এরা করছিলেন। তার ফলে এটা তো দিলীপবাবুকেই বুঝতে হবে যে তারা ওখানে তিনি কারা বিজেপিতে কি করছেন, সেগুলো তো তারা নিজেদের ঝগড়া বুঝবে। মানুষ এদের নিয়ে বিরক্ত। মুখ্যমন্ত্রীকে নিয়ে শুভেন্দু অধিকারী মন্তব্যের যে প্রিভিলেজ কমিটির কাছে যাবে স্বাধিকার ভঙ্গের নোটিশ, চলতি অধিবেশনেই আসবে রিপোর্ট জানালেন স্পিকার, প্রতিবাদ জানাচ্ছে বিজেপি। সম্পূর্ণ পরিষদীয় দলের বিষয়, এর বাইরে কোনো মন্তব্য করবো না। প্রয়াত তাপস সাহার বিরুদ্ধে নিয়োগ দুর্নীতি তদন্তে আদালতের কাছে আরো 9টি অ্যাকাউন্টের তথ্য দিল সিবিআই, এবং একই সঙ্গে পরিবারের সদস্যদের নামে সেই অ্যাকাউন্টগুলি খোলা হয়েছে বলে দাবি করা হয়েছে সিবিআই। সেটা সম্পূর্ণ তদন্তের বিষয়। যখন কোর্টে গেছে তাহলে যারা তদন্তকারী এজেন্সি বা কোর্ট, এটা তাদের বিষয়। এই মুহূর্তে দলের তরফে কোনো বক্তব্য করা হবে না। অপারেশন সিন্দুরের সাফল্য উদযাপনে অনুমতি দিচ্ছে না পুলিশ, অভিযোগ জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ কাকদ্বীপের একটি সংগঠন। 15ই জুন কাকদ্বীপের রঘুনাথপুরের বিদ্যালয়ের মাঠে সেখানে অপারেশন সিন্দুরের সাফল্য উদযাপন করতে যায় সংগঠনটি, কিন্তু অনুমতি পাওয়া হচ্ছে না পুলিশের তরফে। কি বলবেন? এটা বিস্তারিত না জেনে, কারা কেন কি করতে চাইছে সেটা না জেনে এই ধরনের মন্তব্য করা যায় না। অপারেশন সিন্দুর, তার পাশে যেখানে গোটা মানে দেশ দাঁড়িয়েছে, রাজ্য সরকার দাঁড়িয়েছে, কোনো শক্তি সেটাকে অপব্যবহার করতে চাইছে, একটা সংকীর্ণ রাজনৈতিক বা অন্যরকম মেরুকরণের চেষ্টা করছে, অপারেশন সিন্দুরের অপব্যবহার করতে চাইছে। তৃণমূল কংগ্রেস অপারেশন সিঁদুর নিয়ে রাজনীতি করবে না, করছে না। তো এই ফলে দাঁড়িয়ে এই পরিপ্রেক্ষিতে যে কোনো পার্টিকুলার এলাকায় কি হয়েছে সেটা সেখানকার পুলিশ প্রশাসন বলতে পারবে। মোহাম্মদ সেলিম বলছেন গরু পাচারকারীরা আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে টাকা দিত, এখন শুভেন্দু অধিকারীকে টাকা দিচ্ছে, তাই জন্য গরু পাচার নিয়ে এখন আর কোনো কথা শোনা যাচ্ছে। এই তো ওদের এ কথা। মোহাম্মদ সেলিম কি বললেন না বললেন, মানে সব অবান্তর কথাবার্তা। মোহাম্মদ সেলিম আগে এই ব্যাখ্যাটা দিন না, তার নেতৃত্বে সিপিএমটা শূন্য কেন, তারপরে না হয় অন্য বিষয়ে নাক গলাবেন। আগে শূন্য কেন সেটা বলুন। আর এই ধরনের অভিযোগগুলো, এই কথাগুলো কখনো বিজেপি বলেছে, কখনো সিপিএম বলেছে, এগুলো তো সব ওনাদের কুৎসার। সিপিএমের সময় এসব হয়নি, এসব অভিযোগ ছিল না, কি আশ্চর্য। আড়িয়াদহে জয়ন্ত সিংহের বাড়ির থানায় সিভিল বেঞ্চে যে নির্দেশ, তাতে হস্তক্ষেপ করল না ডিভিশন বেঞ্চ। তারা জানিয়েছে
যে রায় ছিল সেটাই মহান থাকছে। কিছু বলবো না, তার কারণ এটা সম্পূর্ণ কোর্টের বিষয়, প্রশাসনিক বিষয়, তারপর কোর্টের বিষয়। কেন সব ব্যাপারে মন্তব্য করবো? আচ্ছা, এবার যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে আপনাদের ভরতপুরের বিধায়ক তৃণমূলের হুমায়ুন কবির তিনি বিস্ফোরক দাবি করেছেন। তিনি বলছেন যে আগামী বিধানসভায় তৃণমূলের আসন ভীষণ নিচে নেমে যাবে, বাম কংগ্রেস জোট 30 থেকে 40টা আসন পাবে, কারণ ওয়াকফ ইস্যুতে রাজ্যের মুসলিমরা আন্দোলন করতে পারেনি, বাধাপ্রাপ্ত হয়েছে প্রশাসনের কাছে। পহেলগাঁও যেভাবে মুসলিমদেরকে জড়িয়ে দেওয়া হয়েছে তার দুর্ভাগ্যজনক। সংখ্যালঘুদের এখন 35% ছাড়িয়েছে, 100টা আসনে নির্ণায়ক শক্তি সংখ্যালঘুরা। এই পরিস্থিতিতে শাসক দলের প্রতি প্রশ্ন তুলে শুরু করে তৃণমূল স্তরের নেতারা, কর্মীরা, কি বলবেন? কোনো মন্তব্যই করবো না। তৃণমূল কংগ্রেস 250-র বেশি সিট নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবেন। এটা এখানে আলাদা কোনো মুখ, আলাদা কোনো ব্যক্তি, এদের কোনো আলাদা কোনো বিষয় নয়। বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার চাইছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের উন্নয়ন, মমতা বন্দ্যোপাধ্যায় এখানে উন্নয়নের প্রতীক। ফলে সারা বাংলার মানুষ বাংলার উন্নয়ন, এলাকার উন্নয়ন, পরিবারের সামাজিক সুরক্ষা, আর্থিক সুরক্ষা, সম্মান সব ভেবে মমতা বন্দ্যোপাধ্যায়কেই নির্বাচিত করবেন। এবং এখানে 294টা কেন্দ্রে কে কোথায় কি বলছেন এটা নিয়ে আমাদের কোথাও কোনো আলোচ্য বিষয় নয়। মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে ভোট হবে, মমতা বন্দ্যোপাধ্যায়কেই মানুষ ভোট দেবেন। এবার যার যা বলার তারা তাদের মতো বলতে পারেন। দল নজর রাখছে, দল কত অবধি অ্যালাউ করবে না করবে দলের নেতৃত্বের ব্যাপার, কিন্তু ভোটে কোনো ব্যক্তির আলাদা কোনো প্রভাব নেই। বাংলার মাটিতে রাজ্য সরকারের ভোট মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট, কিন্তু কুণালদা, কোনো কিন্তু নেই। আপনাদের মনে হলে ব্রেকিং চালাতে পারেন। না, কিন্তু ভরতপুরের বিধায়ক ভরতপুরে আপনারা দাঁড়ান না, আপনারা ক্যান্ডিডেট দিন না মিডিয়ার থেকে, সংখ্যালঘু ভোট যা ইচ্ছে বলুন। অনেক শুনেছি, ওই ইয়ের থেকে চলছে এটা, ওই হিন্দু মুসলমান পার্সেন্টেজ অনেক হলো, দিনের শেষে কে কি বলছেন ছেড়ে দিন না, যদি কারোর অসুবিধা থাকে তো কোনো অসুবিধা নেই তো, নিশ্চয়ই কেউ কাউকে তো বারণ করছে না। ভরতপুরের যিনি বিধায়ক তিনি নিশ্চয়ই আমাদের দলের একজন সৈনিক বলেই তো তিনি বিধায়ক। তো বিধায়ক হলে তো তার বক্তব্যেও সেটা প্রতিফলিত হবে। কিন্তু আবার যাই হোক, বিধায়ক বলুন, সাংসদ বলুন, যারাই বলুন, দিনের শেষে বাংলায় ভোট মানে মমতা ব্যানার্জির ভোট। অর্থাৎ ভরতপুরের মানুষও যে ওনাকে নির্বাচিত করেছে সেটা মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোটটা দিয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিনিধিকে ভোটটা দিয়েছে। ওনার সঙ্গে আমার ভালো আলাপ। কিন্তু সংখ্যালঘু ভোটকে সামনে রেখে বলছে 100টা আসনে নির্ণায়ক শক্তি, ব্ল্যাকমেল করছে। এর বলতে অনেকে অনেক এ করতে পারে, তার আমরা এ করছি না। উনি মাঝে মাঝে উনি কিছু বলেন, উনি বন্ধু লোক, ওনার যতদিন উনি তৃণমূলে আছেন এরকম একটু বলবেন, যেদিন ওনার মুড হবে উনি অন্য কিছু ভাববেন, অন্য কারুর ফাঁদে পড়বেন, সে দেখা যাবে। ভরতপুরের বিধায়ক এবারও তৃণমূলেরই আছে, আগামীবারও তৃণমূলেরই থাকবে। বাংলার মুখ্যমন্ত্রী তৃণমূলেরই আছে, বাংলার মুখ্যমন্ত্রী তৃণমূল কংগ্রেসেরই থাকবে। ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরই থাকবে তো? আমাদের কাছে না কোন কেন্দ্রে কে নামটা বড় কথা নয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধায়ক, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে ভোট করেন। আচ্ছা, আমার একটা লাস্ট প্রশ্ন আছে, সেটা হচ্ছে কুম্ভ মেলায় পদপৃষ্ট হয়ে 37 জনের মৃত্যু হয়েছিল বলে যোগী সরকার দাবি করেছিল, কিন্তু বিবিসি রিপোর্ট প্রকাশিত হয়েছে, সেখানে বলা হচ্ছে অন্তত পক্ষে 82 জনের মৃত্যু হয়েছে। উনি আমাদের আমার বন্ধু লোক, কিছুদিন আগেও দেখা করেছেন, আমরা আড্ডা মেরেছি। আমি আশা করব এই ধরনের মন্তব্যগুলো এই মুহূর্তে না করতে। তৃণমূল যদি করেন তাহলে এসব করছেন কেন? আর তৃণমূল যদি ভালো না লাগে নেতৃত্বের সঙ্গে কথা বলে নিন। আর বারবার দলবদল করাটাও তো একটা খুব সমস্যার ব্যাপার। শুধু ধর্ম দেখিয়ে কি দলবদল করে করে হয়? সেটা হচ্ছে কুম্ভ মেলায় পদপৃষ্ট হয়ে 37 জনের মৃত্যু হয়েছে। বিবিসি বলেছে বেশি, বিবিসি বলেছে যে অন্তত পক্ষে 82 জনের মৃত্যু হয়েছে। আমরা তো গোড়ার থেকেই বলেছি যে কুম্ভ মেলা পবিত্র, কুম্ভ মেলাকে কেউ কোনো অসম্মান করছে না, বাট ওখানকার মিসম্যানেজমেন্ট উত্তরপ্রদেশ সরকার সামলাতে পারেনি, মৃত্যুর মিছিল হয়েছে। আমরা তো বলেছি সঠিক তথ্য সামনে আনা হোক, সেইগুলোই তো আজকে বিবিসি রিপোর্টে প্রতিফলিত হচ্ছে।
ডেথ সার্টিফিকেট দেয়নি, ডেড বডি ঠিকভাবে ওখানে পোস্টমর্টেম বা এইসবের ব্যবস্থা করেনি। পুরোটাই তো ওখানটা একটা পুরো সিস্টেমটাই ফেল করেছে ওখানে উত্তরপ্রদেশ সরকারের। তো তখন থেকেই এই কথাগুলো উঠেছে, আজকে বিবিসি সামনে এনেছে। উত্তরপ্রদেশ সরকারের উচিত এটা যথাযথভাবে এবার ক্লারিফাই করা। ধন্যবাদ। চলো মাছ চলো, গুটি নাও।